দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র পরিদর্শন। প্রধানমন্ত্রীর সর্বসাধারণের জন্য উন্মুক্ত কাল। দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণ। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইতি টানার ঘোষণা। জুলাই হত্যা মামলায় ফাঁসির আসামি শেখ হাসিনাকে ফেরানো যায়নি। ২ বছরেও প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি। আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে দণ্ড কার্যকরের আশা। দুঃসহ যন্ত্রণা নিয়ে দিন কাটছে জুলাই আহতদের। শরীরে স্প্লিন্টার নিয়ে হুইল চেয়ারে বন্দি জীবন। এখনও অপূর্ণ চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি। এবং জুলাইয়ের রক্তে গণতন্ত্রের প্রত্যাবর্তন। ক্ষমতা ধরে রাখতে গুম খুন সংস্কৃতির অবসান। ঐক্যবদ্ধ আন্দোলনের সরকার পতনের ২ বছরেই অভ্যুত্থান শক্তির মাঝে বিভাজন। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে ২৪ ছাত্র জনতা আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখা বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন সরকার প্রধান। জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধানের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে দেশ। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদী রাজনীতির ইতি টানা হবে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসে ২৪ শহীদদের স্মরণ করছে দেশ। শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভ। যাদের রক্ত ঋণে নতুন বাংলাদেশ, সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীর রক্তিম ভরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না পতিত ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনা ফিরলে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির চিরতরে ইতি টানা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। সমৃদ্ধ দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা যেন দ্বিধা বিভক্ত না হন। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। যে ঐক্যবদ্ধ হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অগ্নিগর্ভ জুলাইয়ের ৩৬তম দিন, ২৪-এর ৫ আগস্ট। চলছিল জরুরি অবস্থা। সকাল থেকেই ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেগে ওঠে ছাত্র জনতা। রাজধানীর প্রবেশ পথগুলো সহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ভেঙে ফেলে ছাত্র জনতা। সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সবকিছু উপেক্ষা করে গণভবন অভিমুখে জনতার ঢল নামে। দুপুর নাগাদ খবর আসে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার দ্রোহের আগুনে ২৪-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের। সেদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।
2024 সালের উত্তাল জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পটে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এর চূড়ান্ত রূপ নেয় 5 আগস্টে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটলেও ব্যতিক্রম ঘটে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি থানার সামনে সাধারণ মানুষ অবস্থান নিলে পুলিশ নির্বিচারে কিন্তু গুলিবর্ষণ করে এবং ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে থাকে। 5 আগস্টে যাত্রাবাড়ির এই ছিল খবর। এখন আমরা চলে যাব উত্তাল জুলাইয়ে রাজধানীর উত্তরার খবর জানতে সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। 24 সালের 5 আগস্ট উত্তরের বিএনএস সেন্টারের সামনের এই ফুট ওভারব্রিজটি ছিল স্বৈরাচার এবং জনতার মাঝখানের সীমানা। 5টির মতো কাঁটাতারের বেড়া ছিল, বেশ কয়েকটি তল্লাশি চৌকি ছিল, সেনাবাহিনীর 3 স্তরের নিরাপত্তা বলয় ছিল, সঙ্গে ছিল সাজোয়া যান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক। বিপরীত পাশে উত্তরা রাজুক মডেল কলেজ, বিএনএস সেন্টারের গলি, মাস্কট প্লাজা, উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাপুর টঙ্গী এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়েছিল। তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছিল এবং ঢাকায় প্রবেশের চেষ্টা করছিল। তখন তাদের উত্তেজনা প্রশমনে সেনাবাহিনীর তরফ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আর যখন গুলি ছোড়া হয় তখন সাধারণ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে এবং তারা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সেনাবাহিনী এবং ছাত্র জনতা একেবারে মুখোমুখি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। 144 ধারা ভেঙে, জরুরি অবস্থা ভেঙে তারা ঢাকায় প্রবেশ করে এবং গণভবন অভিমুখে রওনা হয় লক্ষ লক্ষ ছাত্র জনতা। এই 5 আগস্ট সকালের দিকে সাভার এবং গাবতলী এলাকার পরিস্থিতিটা আসলে কেমন ছিল সেই ব্যাপারে বলছেন সহকর্মী আলতাফ হোসাইন। জুলাই জুড়েই সাভার, আশুলিয়া ও গাবতলী এলাকা ছিল আন্দোলনের অন্যতম উত্তপ্ত জনপদ। সড়ক অবরোধ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও হতাহতের খবর নিয়মিত উঠে আসে গণমাধ্যমে। আশুলিয়ার বাইপাইল ও থানার আশপাশের এলাকায় আন্দোলনকারীদের উপর ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে কয়েকটি মরদেহ একটি ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। আন্দোলনকারীরা একের পর এক প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করেন। এরই মধ্যে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। এ ছিল আমার কাছে সাভার ও গাবতলী এলাকার জুলাই আন্দোলনের চিত্র। উত্তাল জুলাইয়ের আরও গল্প জানতে আমরা চলে যাচ্ছি মিরপুরে সহকর্মী রাইদুল ইসলাম শুভর কাছে। 2024-এর আজকের এই দিনটিতে এই সকালে যখন সারা দেশ থেকে মানুষ ঢাকা মুখে প্রবেশ করতে চেয়েছিল তখন কিন্তু আটকে দিয়েছিল সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন কাঁটাতারের ব্যারিকেড দিয়ে। ঠিক রাজধানীর মিরপুরের বাসিন্দারাও বা ছাত্র জনতারাও কিন্তু অগ্রসর হতে চেয়েছিল সেই গণভবনের দিকে, কিন্তু সেই ব্যারিকেডের মুখে পড়ে তাদেরও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল। সে সময় সেই দিনকার যেই সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10, 11, 12 এবং পল্লবীর সেই ছাত্র জনতা এবং লাখো স্রোত সেই গণভবনের দিকে কিন্তু ঢল নেমেছিল। এখন শুনবো একটু সেই দিন শহীদ মিনার এলাকায় কি ঘটেছিল, সেই দিনকার ইতিহাসের সাক্ষী তুলে ধরছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য সারা দেশের মতো এই চানখারপুলেও নেমেছিল ছাত্র জনতা, কিন্তু সারা দিন চলে দফায় দফায় সংঘর্ষ। আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, এমনকি জীবননাশী বুলেট, যেই বুলেটে শহীদ আনাস সহ এই চানখারপুল এলাকায় শহীদ হয়েছেন আরও 5 জন। 5 আগস্ট সেই আন্দোলনের মূল যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের অন্যতম হটস্পট হয়ে ওঠে চানখারপুল শহীদ মিনার এলাকা। সেদিন মোহাম্মদপুর এলাকায়ও পরিণত হয় রণক্ষেত্রে, সেই খবর জানাবেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোর থেকেই সারা দেশ জুড়ে কার্যকর ছিল কারফিউ, কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলাতে থাকে। শুরুতে বছিলা সড়কের দিকে ছোট ছোট দল হয়ে মানুষ আসতে থাকেন। ধীরে ধীরে সেই উপস্থিতি বেড়িবাঁধ সংলগ্ন সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দুপুরের পর সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে পুরো মোহাম্মদপুর এলাকার চিত্র পাল্টে যায়। সড়কে মানুষের উপস্থিতিও বেড়ে যায়। গণভবনের দিকে অগ্রসর হন সাধারণ মানুষ। 5 আগস্টের এই দিনটি মোহাম্মদপুর মানুষের স্মৃতিতে এখনও স্পষ্ট। আপনারা এতক্ষণ শুনছিলেন এই দিনে মোহাম্মদপুর এলাকায় কি কি ঘটেছিল, একই দিনে শাহবাগে কি ঘটেছিল
সেই খবর জানবো আমার সহকর্মী নাজমুস সালির কাছে। রক্তক্ষয়ী জুলাইয়ের ৩৬ তারিখ ভোর থেকেই পুরো শাহবাগ অঞ্চল ছিল একেবারে থমথমে। তবে যারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য শাহবাগের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছিল, তারা ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপনে বিভিন্নভাবে এই রাজপথে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে আটকে দেয় বিভিন্ন অলিগলির মধ্যেই। বিপুল সংখ্যক মানুষ নেমে আসে শাহবাগে। তখন তারা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় গণভবন এবং সংসদ ভবনের এলাকার দিকে। সেই সময় ৫ তারিখ দুপুর নাগাদ সংসদ ভবনে দখল নেয় ছাত্র জনতা। চূড়ান্তভাবে পতন হয় ১৭ বছর জেঁকে থাকা ফ্যাসিবাদের। এই মুহূর্তে সহকর্মী হাসান ওয়ালি অবস্থান করছেন গণভবন এলাকায়। তিনি জানাবেন ৫ আগস্ট কী ঘটেছিল সেখানে। আমরা এখন চলে যাব হাসান ওয়ালির কাছে। ২৪শে ৫ আগস্ট দুপুরের পর থেকেই শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ছাত্র জনতা আসতে শুরু করেন এই গণভবন অভিমুখে। আর সেদিন এই জায়গার দৃশ্যের কথা যদি বলি, গণভবনের ভেতরে বাইরে পাশে সংসদ ভবন পুরো জায়গা জুড়ে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গণভবনের প্রতিটি পরতে পরতে তার দৃশ্য দেখা যায়, তার প্রমাণ দেখা যায়। হামলা ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে, কারণ মানুষ দীর্ঘ ১৭ বছর খুন গুম নির্যাতন সব কিছুর নির্দেশ আসতো লাল দেয়ালের গণভবন থেকে। ফলে সেই জায়গার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ কিন্তু স্বাভাবিকভাবে ৫ আগস্ট ঘটেছে। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে একই সঙ্গে স্বৈরশাসকের বিদায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আনন্দ, যে উৎসব, যে উত্তেজনা, যেই উৎসাহ কাজ করেছে অর্থাৎ বিজয়, সেটিরও উদযাপনও কিন্তু মানুষ করেছে। সব জায়গায় কিন্তু আসলে একটি নতুন দিনের সূচনা হয়, একটি নতুন দৃশ্যের অবতারণ হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যুগে প্রবেশ করে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। ৬ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ। ৮ আগস্ট শপথ নেয় নতুন সরকার, শুরু হয় নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। ২ বছর আগে রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে হাজারো তরুণ। তাদের মধ্যে সরকারি হিসেবে আহত হয়েছেন ১৩,০০০। তবে নানা সংস্থার হিসেবে এই সংখ্যা ছাড়িয়েছে ২০,০০০। তাদেরই একজন শরীয়তপুরের মোহাম্মদ মোবিন। পুলিশের ছোড়া ২০০টিরও অধিক ছররা গুলি তার মুখমণ্ডল এবং 2 চোখে বিদ্ধ হয়ে কেড়ে নিয়েছে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি। মোবিনের মতো অনেকেই পায়ে গুলি, চোখে স্প্লিন্টার ও হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। সময় পেরিয়েছে, পাল্টেছে সরকার, পাল্টেছে বাস্তবতা। সরকারও ক্যাটাগরি বিবেচনায় দিচ্ছে মাসিক অনুদান। তাতে এসব আহত যোদ্ধাদের জীবনে কতটা বদল এসেছে, রক্তের আকাঙ্ক্ষাই বা কতটা পূরণ হলো, বিস্তারিত জানবো শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। জুলাইয়ের উত্তাল দিনগুলোর এক সাহসী যোদ্ধা মোহাম্মদ মোবিন। শরীয়তপুরের এই কিশোর ২০২৪-এর ১৮ জুলাই ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের ছোড়া ২০০টিরও অধিক ছড়াগুলি তার মুখমণ্ডল ও চোখ মুখে বিদ্ধ হয়। 2 চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে মাকে তৃতীয় চোখ হিসেবে ব্যবহার করে কোনোভাবে কাটছে জীবন। 18 জুলাই সকাল 11:30। জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, কিন্তু মোবিন এখনো লড়ছেন। তবে এবার শত্রুর বিরুদ্ধে নয়, জীবিকার সঙ্গে, চিকিৎসার সঙ্গে আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। আমার দেখার খুবই ইচ্ছা যে অনেকে আহত হয়েছে, কিন্তু তারা দুনিয়াটা দেখতে পাচ্ছে। এখন বাংলাদেশে কি অবস্থা চলতেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি আর কি। যাত্রাবাড়ির শনি রাখরার বাসিন্দা জুলাইয়ের আরেক সৈনিক সজীবের জীবনও কাটছে অনিশ্চয়তায়। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে এক চোখ, অপর চোখেও ঝাপসা দেখেন। মাথায় গুলি থাকায় যন্ত্রণায় মাঝে মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারান। স্ত্রী, 2 সন্তান আর বাবা মা সবই তার কাঁধে। কাজ করার ক্ষমতা নেই, সরকারি অনুদানে চলছে কোনো রকম। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হলে কি হবে তা ভাবতেই টিকে থাকা আলোটুকু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। চিলিক দিয়ে দিয়ে ব্যথা করে, তো সেজন্য অনেক বিরক্ত লাগে আর অনেক খারাপ লাগে। অন্য জায়গায় কাজ কামে যদি যাই, দেখা যায় এক চোখে দেখি না। আমি যে কাজটা করতাম এটা হলো নিকেলের
সিটি গোল্ডের যে কালার করে সিটের যে কাজ, ওইটা তো এক চোখে সম্ভব না। মা বাপ নিয়ে জানি আমি থাকার মতন একটা ব্যবস্থা আমার হয়, জানি আমি তো এখন আর বেশি কিছু করতে পারবো না। এমন হাজারো গল্প জুলাইয়ের আহতদের। কেউ এক পা হারিয়ে আর কাজে ফিরতে পারেননি, হাত হারিয়ে লেখাপড়ার ইতি ঘটেছে। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রত্যাশা এখনো অনেকের অপূর্ণ। কাজ করতে পারি না, সংসারে কোনো করতে পারি না, হাল ধরতে পারি না, মানুষের কাছে বোঝা হয়ে থাকে আর কি। আমরা আর কি চাইছিলাম সকলে মিলেমিশে দেশটা পরিচালনা করবে, একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, সকলে মিলেমিশে থাকবে, প্রত্যেকটা রাজনীতি মিলেমিশে থাকবে, আমরা এরকম দেশ চাইছিলাম আর কি। ডান হাতে কলম ধরতে পারি না, পড়ালেখা থেকে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। তাদের ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় নয়, রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে স্থান পায়, সেই প্রত্যাশা জুলাই আহতদের। 2 বছর আগে অকুতোভয় এই মানুষগুলো রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত, কেউ পা, কেউ তার স্বাভাবিক জীবন। ইতিহাস তাদের স্মরণ করবে, এটা যেমন প্রত্যাশা তেমনি তাদের প্রশ্ন। শুধু কি স্মৃতিচারণে মনে রাখা হবে, নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিশ্চিত করা হবে সুচিকিৎসা, পুনর্বাসন, মর্যাদাপূর্ণ জীবন? শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় এক কাতারে এলেও 2 বছরের মাথায় দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর। বিষয়টা স্বীকার করেছে প্রধান 3টি রাজনৈতিক দলই। বিভাজনের জন্য বিএনপিকে দায়ী করছে জামায়াত। মতাদর্শিক ও ক্ষমতার প্রশ্নে বিভেদকে স্বাভাবিক হিসেবে দেখছে এনসিপি। আর বিএনপি বলছে জোর জবরদস্তিতে নষ্ট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। নেতার কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জামাত ইসলামী 70 জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। অথচ এমন বিভক্তি ছিল না বছর 2 আগেও। 2024-এর জুলাই আগস্টের 36 দিনে ছাত্রদের শুরু করা আন্দোলনে শ্রমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধ ছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর থেকে নরম সুরে একে অন্যের বিরোধিতা বর্তমানে বেশ উচ্চস্বরে ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ জানতে চাইলে জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, নির্বাচনের পরে জুলাই সনদ, গণভোট ইস্যুতে ইউটার্ন নেয়ায় তৈরি হয়েছে জটিলতা, আর এই জটিলতার জন্য বিএনপিকেই দায়ী করছে জামায়াত। জাতির কাছে যে কমিটমেন্টটা ছিল সবাই মিলে, ভোট, জুলাই সনদের উপর গণভোট, এই জায়গায় ইলেকশন আগ পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু ইলেকশনের পরে ইউটার্ন নেওয়ার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে। ক্রাইসিসটা বিএনপি তৈরি করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে রাজপথে আমাকে আসতে হবে, তো স্বাভাবিক এখানে দূরত্ব তো তৈরি হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি মনে করে রাষ্ট্রের কল্যাণে আদর্শ কোনো ধারণাই উপস্থাপন করতে পারেনি কোনো দল, আর তাই বর্তমান বিভেদ অতি স্বাভাবিক। রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউই আইডিয়াল সিচুয়েশন তৈরির একটা প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত হাজির হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এক তো ক্ষমতাকে কেন্দ্র করে, আরেক হচ্ছে মতাদর্শিক। বিভেদের সুযোগে তারা এখানে একটা নেগোসিয়েশনের পার্ট হতে যাচ্ছে, থার্ড পার্টির মতো করে আর কি। তবে ক্ষমতাসীন বিএনপি মনে করে সরকার ও বিরোধী দলের বিভাজন থাকতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। সরকারের নীতি বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা মাত্রা অতিক্রম করা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য দলটির। এই যে বিভাজন, গণতন্ত্রে কেউ সরকার চালাবেন, কেউ সরকারের বাইরে থেকে সমালোচনা করবেন, নানা কর্মসূচিও করবেন, কিন্তু এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জিনিসটা হতে থাকবে। যদি জোর জবরদস্তি করে তালগাছটাই আমার এই নীতি নিয়ে যদি কাজ করতে যায়, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে, পরাজিত শক্তি নানা কায়দায় ফিরে আসার চেষ্টা করবে। বিএনপির দাবি, বিরোধী রাজনীতিকরা অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেও সহনশীলতার সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করছে সরকার। মতাদর্শের পথগুলো হতে পারে ভিন্ন, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ কামনায় আলাদা মতের রাজনীতি যে এক বিন্দুতে পৌঁছাতে পারে 24-এর জুলাই আগস্ট সেই প্রমাণ দিয়েছে। আর তাই মাঠের বিভেদের ঊর্ধ্বে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ রক্ষায় সেই ঐক্যের উদাহরণকে সামনে রেখে আগামীর সমাজ বিনির্মাণের কথা বলছেন রাজনীতিবিদরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে বায়তুল মোকাররমে গণসমাবেশ করছে জামায়াত সহ 11 দলীয় জোট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাব তার কাছে। মুন্সি, সকাল
থেকেই আবহাওয়া কিন্তু প্রতিকূল, অর্থাৎ আকাশে মেঘ এবং একই সাথে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের যে নেতাকর্মীরা তারা কিন্তু বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ভিড় করা শুরু করেছে। আমরা যে বিষয়টি জানি যে এখানে সকাল 11টা থেকে শুরু হবে জুলাই সনদ এবং গণভোটের যে জনরায় সেটি পরিপূর্ণভাবে পূরণের দাবিতে আজকে এই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত যে গণসমাবেশটি সেটি বেলা 11টায় শুরু হবে বলে আমরা জেনেছি, কিন্তু সকাল 9টার পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ অর্থাৎ এই গণসমাবেশ স্থলে আসা শুরু করেছে এবং আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি আরও কিন্তু কিছু দাবি আছে 11 দলীয় ঐক্যজোটের, যে দাবিগুলো আজ এই ঐক্যজোটের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে তুলে ধরবেন। এসব দাবির মধ্যে অন্যতম যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা, একই সাথে গ্যাস তেল সহ অন্যান্য যে দ্রব্যাদি আছে যেগুলোর সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট দূরীকরণে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয় সে বিষয়টি কিন্তু আজকের যে এই গণসমাবেশ সেই গণসমাবেশে তুলে ধরবেন এই 11 দলীয় ঐক্যের নেতারা, আমরা এটুকুই জানি। তো এই মুহূর্তে এই রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ থেকে 11 দলীয় ঐক্য জোটের যে আজকের গণসমাবেশ সে ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাইতুল মোকাররমে গণসমাবেশ করছে জামায়াত সহ 11 দলীয় জোট, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। সময় সংবাদে আরও থাকছে, টাকা দিলেই মিলছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিন্ডিকেট সুবিধাভোগীদের সিম রেখে অর্থ আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরও বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে এবং বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে দেশ। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, ময়মনসিংহে ওবায়দুল হক এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাব পার্থর কাছে। পার্থ, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ঠিক 10টায় এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সবার প্রথমে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি একে একে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং আরো প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। সবাই সুশৃঙ্খলভাবে ঠিক 10টার পর থেকে আমরা দেখছি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আসলে দিবসটির তাৎপর্য তুলে ধরে আজকে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মসজিদ মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার কিন্তু আয়োজন করা হয়েছে। এছাড়া শহীদদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের পরিচয় করানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কর্মসূচি গ্রহণ, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল সহ নানা ধরনের আয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় দিনব্যাপী নানা আয়োজন রয়েছে জুলাই
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে। তো সেক্ষেত্রে বলা যায় এই মুহূর্তে জুলাই স্মৃতিস্তম্ভে কিন্তু পুষ্পস্তবক অর্পণ চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের জায়গা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও আজকে এই দিনটি নানা আয়োজনের মধ্য থেকেই স্মরণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন কথা বলেছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের আমতলার মোড় জুলাই স্মৃতিস্তম্ভে। এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে সকাল 10টায়। এখানে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তারপর এখানে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এরপর বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক পেশাজীবী সাংস্কৃতিক সংগঠনের মানুষের ঢল নেমেছে। আপনি দেখছেন যে আমতলার মোড়ে যে জুলাই স্মৃতিস্তম্ভটি রয়েছে, সেই জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আহত যোদ্ধাদের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখানে জুলাই যোদ্ধারাও রয়েছেন, তারাও কিছুক্ষণ আগে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। মানুষের ঢল নেমেছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা এখানে এসে একে একে শ্রদ্ধা নিবেদন করেছে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, তথ্যমন্ত্রী এখানে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি তার বক্তব্যে বলেছে 2 বছর আগে দেশবাসী সকলকে নিয়ে যেভাবে একটি ফ্যাসিবাদী সরকারকে হটানো সম্ভব হয়েছে, সেই ঐক্যকে ধরে রাখার আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আরও বলেছেন জুলাই ঐক্যকে কোনোভাবেই যাতে কোনো ষড়যন্ত্র করে ভাঙন না ধরাতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো তিনি জানিয়েছেন। আজকে দিনভর নানান আয়োজন রয়েছে বরিশালে। ঠিক এই মুহূর্তে এখানে সকালের পর্বটি চলছে। আপনি দেখছেন যে মানুষের যে লাইন, সেই আমতলার মোড়ের শহরের প্রাণকেন্দ্র আমতলার মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে এখানে মানুষের ঢল নেমেছে। এর বাইরেও আমরা জানি যে শহরের শিল্পকলা একাডেমিতে সেখানেও আলাদা একটি আয়োজন রয়েছে এবং বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে শুধু আজকের দিনটি নয়, গেল কয়েকদিন পর্যন্তই আজকের এই দিনটি উদযাপনে কিন্তু নানান ধরনের প্রস্তুতি যেমন ছিল, তেমনি নানান আয়োজনের মধ্য থেকে দিনটি স্মরণ করা হচ্ছে। দেশ জুড়েই আজকের দিনটি আয়োজনে নানান আয়োজন চলছে। আমরা এই মুহূর্তে যেতে চাই ময়মনসিংহে রয়েছে সহকর্মী ওবায়দুল্লাহর কাছ থেকে জানবো ময়মনসিংহের খবরাখবর। বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে জুলাই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে ময়মনসিংহের সাধারণ মানুষ। এখানে আমরা আছি ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস মোড়ে, এখানে জুলাই স্মৃতিস্তম্ভে। এখানে আজকে সর্বপ্রথম ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তিনি এই জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পরে কিন্তু বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজকে সকাল থেকেই এখানে বেশ বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই কিন্তু জুলাই যারা শহীদ হয়েছেন তাদেরকে ফুল দিয়ে স্মরণ করা হচ্ছে। তাদের এই যে জুলাই স্মৃতিস্তম্ভে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং জুলাই স্মৃতিস্তম্ভের বেদি কিন্তু এখন ফুলে ফুলে ভরে গেছে এবং সেই সাথে ময়মনসিংহের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন, সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। তারা যেটি বলছেন যে এই জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ যেন গড়ে ওঠে, এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন প্রত্যেকেই। এবং এখানে যারা এসেছেন প্রত্যেকের এই চাওয়া এটি যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আজকে এসেছেন এই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য। এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং শুরুতে ছিলাম যথাক্রমে বরিশাল এবং চট্টগ্রাম থেকে। সময় সংবাদে আরও থাকছে, হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের, বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি 2 দেশ, প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন।
টাকা দিলে মিলছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠেছে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট। এমনকি ভাতাভোগীদের সিম কার্ড নিজেদের কাছে রেখে চক্রটি অর্থ আত্মসাৎ করছে বলেও অভিযোগ উঠেছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 6 লাখ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন গত 2 বছরে প্রতিবন্ধী ভাতার 9 লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, সেই গল্পই করছেন তিনি। অবশ্য ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা বলেছে। ভাতাভোগীরা যেই মুঠোফোন নাম্বারে টাকা পান, সেই নাম্বার বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। জেলার 9টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেম্বাররা 5 থেকে 10,000 টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবা অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 761 জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। মেম্বার যারা মেম্বার, চেয়ারম্যান তাদের আত্মীয় টানে, যারা গরিব তাদের দিক 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে তাদেরকে সুস্থ লোককে প্রতিবন্ধী সাজে তাদেরকে ভাতা করে দিয়েছে। তবে মেম্বার ও প্যানেল চেয়ারম্যানরা ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করলেও সেই টাকা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দেওয়ার কথা জানান তারা। আবার অনেকে করেন অস্বীকার। অফিস নিছে, আপনার সমাজসেবা অফিস। কোনো প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কারো 100টি টাকা খেয়েছি বা কারো 1 কাপ চা খেয়েছি, আমাকে আইনগত দিক থেকে যেটি শাস্তি দিবে আমি সেটি গ্রহণ করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম অভিযোগ যদি আসে অবশ্যই সেটা আমরা তদন্ত করে যদি যে প্রাপ্য নয় তাকে যদি দেওয়া হয় সেটি আমরা ক্যান্সেল করে দেবো। আমরা প্রত্যেকটা কার্ড ধরে ধরে ব্যক্তিকেও কিন্তু যাচাই করব। শনাক্তকৃত ফর্মেরও আমাদের বিষয় আছে, সেটা আসলে আছে কিনা অফিসে আমি এখনো পর্যন্ত পাইনি। যদি না থাকে অটোমেটিক্যালি যেটা ভুয়া বলতেছি আমরা সেটা বাতিল হবে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে 3 মাস পর পর 1,950 টাকা করে বয়স্ক ভাতা পান 1,05,330 জন, বিধবা ভাতা পান 47,617 জন। 3 মাস পর 2,700 টাকা করে প্রতিবন্ধী ভাতা পান 82,929 জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 2,774 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাব সেখানে। সংগ্রহ করা গেছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে। এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নেই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য। সে বসে থাকতে পারে নাই। কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে 1 পৃষ্ঠার একটা চিঠি, সুন্দর হাতের লেখা, রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য।
এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয় এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে। এখানে তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে, সেটা লিপিবদ্ধ করে যাবে এবং এটা সারা চত্বরে গমগম করবে। যে কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে। এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কি। এগুলো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন। তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে, যে রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাব। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। গান বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট, সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। জুলাই স্মৃতি জাদুঘরে বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করছে তারা। এই ছিল সময় সংবাদে। এরপর দেখবেন বাণিজ্য সময়। সঙ্গেই থাকুন।